আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় অধ্যায় ২ এর ২.৭ পাঠের পাতন এবং ঊর্ধ্বপাতন, ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন সম্পর্কে। এই পাঠে আমরা জানতে পারব পাতনটা আসলে কী এবং ঊর্ধ্বপাতনটা কী। লক্ষ্য করি, তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীকরণ বলে, বাষ্পীভবন বলে। দুঃখিত, কি বুঝলাম? কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। যেমন একটি পাত্রে পানি সহ চা এ তাপ প্রয়োগ করা হলে ওই গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়। এটি একটি বাষ্পীভবনের উদাহরণ। আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে ঘনীভবন বলে। খেয়াল করি, আগে বলল তরল পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। এখন বলছে বাষ্পকে শীতল করলে তা তরলাতে পরিণত হয়, যাকে ঘনীভবন বলে। একটা হচ্ছে বাষ্পীভবন, একটা হলো ঘনীভবন। যেমন জলীয় বাষ্প তাপ শক্তি নির্গত করে। নির্গত মানে কি? বের করে দেয়, তাপ শক্তি বের করে। ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। জলীয় বাষ্প কি? পানিকে যখন ফোটানো হয় তখন এটি বাষ্প হয়ে উড়ে যেতে থাকে। সেটাকে আবার তাপ শক্তি যদি বের করে দেওয়া হয়, ঠান্ডা করা হয়, তাহলে সেটা পানিতে পরিণত হয়। এটি ঘনীভবন প্রক্রিয়ার উদাহরণ। এবার কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুটির সম্মিলিত রূপ হচ্ছে পাতন। মানে দুটির কি বলে, সম্মিলিত প্রক্রিয়া। কিভাবে বুঝলাম? কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করাটা হচ্ছে বাষ্পীভবন, আর তারপরে হচ্ছে কোনো জলীয় বাষ্পকে শীতল করে তরলে পরিণত করাটা হচ্ছে ঘনীভবন। এই দুটি প্রক্রিয়া যখন একসাথে ঘটে তখন তাকে বলা হচ্ছে পাতন। অর্থাৎ কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণ মানে ঠান্ডাকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলা হয়। অর্থাৎ পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়াদ্বয়ের সম্মিলিত একটি প্রক্রিয়া। এই সমীকরণ থেকে সেটি ভালোভাবে আরও বোঝা যাবে। পাতন কি? পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবন এ দুটির যোগফল। ঠিক আছে, এবার আসা যাক, আমরা একটি চিত্র দেখি। এই চিত্রটি কি? কঠিন অবস্থার দেখাচ্ছে, সেটাকে তাপ প্রদান করা হলো এবং সেটি সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হলো। এখানে কিন্তু মাঝে যে তরল পদার্থে পরিণত হবে তারপর গ্যাসীয় অবস্থায় পরিণত হবে তা হচ্ছে না। এখানে সরাসরি কঠিন অবস্থায় তাপ প্রদান করার পর গ্যাসীয় অবস্থার সৃষ্টি হচ্ছে। এই অবস্থাকে বলা হচ্ছে উদ্বায়ী পদার্থের ঊর্ধ্বপাতন। উদ্বায়ী পদার্থ মানে কি? যে পদার্থটাকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে নিজেই উড়ে যায়। ঠিক আছে, সেটি হচ্ছে উদ্বায়ী পদার্থ। আর ঊর্ধ্বপাতনটা আমরা কি পড়লাম? ঊর্ধ্বপাতনটা আমরা পড়ব এবার, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। যে চিত্রটি আমরা একটু আগে দেখে আসলাম, এটি তারই হচ্ছে সংজ্ঞাস্বরূপ দেওয়া হচ্ছে ঊর্ধ্বপাতন। কি? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, এমন কিছু কিছু পদার্থ আছে, সেটা কি? নিশাদল। নিশাদল বলতে আসলে কি বোঝাচ্ছে? এটি অ্যামোনিয়াম ক্লোরাইড, যার রাসায়নিক সংকেত এটি। কিন্তু এই নিশাদলটা আসলে কি? এটি একটি সাদা স্ফটিকাকার
বস্তু, যেটা আসলে স্বাভাবিক তাপমাত্রায় রাখলে উড়ে যায়। কর্পূরও তাই, সুগন্ধিযুক্ত সাদা এক ধরনের পদার্থ, ঠিক আছে? এটি তার সংকেত, মানে C10H16 আর ও। ন্যাফথলিন, আমরা ন্যাফথলিন চিনে থাকবো, কারণ হচ্ছে আমরা বাসা বাড়িতে ওই যে জামা কাপড় ভালো রাখার জন্য অনেক সময় আলমারিতে এবং বাক্সে এগুলো ব্যবহার করে থাকি, এবং একটা সুগন্ধ দেখা যায়, সাদা রঙের একটি পদার্থ, যেটা বায়ুতে স্বাভাবিক তাপমাত্রায় রাখলে নিজে নিজে উড়ে যায়। এরকম কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থগুলোকে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এই পদার্থগুলোকে উদ্বায়ী পদার্থ বলা হয়। তাহলে আমরা অবশ্যই মনে রাখব, এই যে নিশাদল, কর্পূর, ন্যাফথলিন, তারপরে কঠিন কার্বন ডাই অক্সাইড, শুধু কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাস, এখানে কিন্তু খেয়াল করব কঠিন কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, সেটি হচ্ছে উদ্বায়ী পদার্থ। আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থগুলোতে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এই পদার্থগুলো উদ্বায়ী পদার্থ। আমরা এই উদ্বায়ী পদার্থগুলো মনে রাখার চেষ্টা করব। এবার আসি, পরবর্তী পৃষ্ঠাতে একটি পরীক্ষার কথা বর্ণনা করা হচ্ছে, সেটি কেমন? এটি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ঊর্ধ্বপাতন প্রক্রিয়া পরীক্ষা। চিত্রটি আমরা একটু খেয়াল করব। চিত্রটি হচ্ছে এই একটি বুনসেন বার্নার এটি, এবং ত্রিপদী স্ট্যান্ডের ওপর একটি তার জালি রাখা হয়েছে, এবং বিকারে সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এই যে নেওয়া হয়েছে, এবং সেটি একটি কাচের ঢাকনা দিয়ে মুখ ঢেকে দেওয়া হলো, এবং তার উপরে বরফ খণ্ডগুলো রাখা হয়েছে এবং তাপ দেওয়া শুরু করা হয়েছে। কিছুক্ষণ পর দেখা যাবে যে এই তাপ প্রয়োগের ফলে কঠিন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এগুলো সব গ্যাসীয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে পরিণত হয়েছে। হয়ে কী হয়েছে, সেটি আবার উপরে যে কাচের ঢাকনা রাখা হয়েছিল সেটার ভেতর উপরে নিচে ঢাকনার নিচে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হয়েছে। এই যে এটি হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ঊর্ধ্বপাতন পরীক্ষা। এবার আসি ঊর্ধ্বপাতন পরীক্ষার প্রয়োগ। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি উদ্বায়ী পদার্থ মিশ্রিত থাকলে ওই উদ্বায়ী পদার্থকে মিশ্রণ থেকে সহজে পৃথক করা যায়। কিভাবে করা যায়? কারণ উদ্বায়ী পদার্থ তো স্বাভাবিক তাপমাত্রায় উড়ে যায়, সেটাকে যখন তাপ প্রয়োগ করা হবে তখন ওই কঠিন পদার্থর ভেতর থেকে উদ্বায়ী যে পদার্থটি আছে ওটি ঊর্ধ্বপাতনের মাধ্যমে সরে যায়, আর তখন হচ্ছে কঠিন পদার্থটি থেকে যায়। এভাবে পৃথকীকরণ করা হয়। কেমন? একটি উদাহরণের মাধ্যমে দেখি। নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকলে ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে নিশাদল পৃথক করা যাবে। কীভাবে করা যাবে? নিশাদলটা হচ্ছে ঊর্ধ্বপাতন মানে উদ্বায়ী পদার্থ, এজন্য তাপ প্রয়োগ করলে দেখা যাবে খাদ্য লবণ থেকে যাবে আর নিশাদলটা পৃথক হয়ে যাবে। কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজেই বাষ্পীভূত হয়। কি বলছে? কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে এটা বেশি তাপমাত্রার প্রয়োজন হয় না, সহজেই বাষ্পীভূত হয়ে যায়। আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কাজেই ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পীভূত হয়ে যায়। ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায়। কিন্তু আমরা যদি বালি এবং গ্লুকোজের মিশ্রণের কথা চিন্তা করি, এটিকে পৃথক করা সম্ভব হয় না, কারণ বালি এবং গ্লুকোজের মধ্যে কোনো উদ্বায়ী পদার্থ নেই, যার কারণে এটি পৃথক তাপ প্রয়োগ করলে কোনোটাই কোনোটা থেকে আলাদা হয়ে যায় না এবং এটা পৃথকও হয় না। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় আমাদের এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।